সারা রাত আনায়ার নানা চিন্তা ভাবনায় চোখে ঘুম আসেনি। সবসময় তার মস্তিষ্ক একটাই চিন্তা করেছে যে কেনিত কি করে তার নাম জানতে পারল, ঠিক কি করে। আবার অতিরিক্ত চিন্তায় তার একটা সময় পর মনে হয়েছে যে কেনিত তাকে এই নামে হয়তো কিছুই ডাকেনি, হয়তো অন্য কিছু বলেছে। আর তার মনে এখন সন্দেহ জাগছে। কখনো এটা মনে হয়েছে তো কখনো ওটা। সব কিছু মিলিয়ে গুলিয়ে ফেলার অবস্থা হয়েছিল তার। একসময় অতিরিক্ত মাথা ব্যথা নিয়ে ভোর রাতের কিছুক্ষণ আগে ঘুমাতে পেরেছে, কারণ তখন তার মনে আরও কিছু সন্দেহ এক হয়ে জেগে উঠেছিল। সেই শুরুর দিকের ঘটনায় তার জামা আর কেনিতকে নিয়ে এক বিদঘুটে কল্পনা। আনায়া সবসময় সেই বিষয়টিকে তার অতিরিক্ত চিন্তা আর কল্পনা হিসেবে নিজেকে বুঝ দিয়েছে। তবে এখন যখন কেনিতের ছোটোখাটো বিষয়গুলোকে সে এক করতে চায়, তখনই মাথাটা পুরো গুলিয়ে যায়। কিভাবে যেন মনে হতে থাকে সব কিছুই সত্যি, আর কেনিত কোনো সাধারণ মানব নয়, সে নানান রহস্যে ঘেরা এক মানব। আর পরক্ষণে সেই দিনে রক্তের বাথটবে ডুবে থাকা বিষয়টি মাথায় আসতেই ভাবতে থাকে সে যা যা ভাবছে সব ভুল। এসবও কি কখনো হয় নাকি? সে কল্পনায় তো সে কেনিতকেও চাপাতি হাতে বসে থাকতে দেখেছিল। এসব সত্যি হলে নিশ্চয়ই সে আজ বেঁচে থাকতো না। আর সবচেয়ে বড় বিষয়, কেনিত একজন নামকরা রকস্টার হয়ে এমন পিশাচদের মতো কোনো কাজ করবে কেন? সারা রাত এত চিন্তা ভাবনা করেও কোনো লাভ হয়নি। শেষমেশ কোনো না কোনোভাবে কিছু সন্দেহ থেকে যায়। এই জন্য আনায়া বাধ্য হয়ে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি বন্ধ করে দিয়েছে। এমনিতেই সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। আর এখন সকাল সকাল ইয়ানার অত্যাচার। সেদিন রাতে বাধ্যই আয়না ইয়ানার ইচ্ছে মানতে রাজি হয়েছে। প্রমিস করেছে যে তাকে ভিকের কাছে নিয়ে যাবে দেখা করার জন্য। আর সে অনুযায়ী কথা ছিল ভিকে যখনই অফিসে আসবে সেদিনই যেন তাকে নিয়ে যাওয়া হয়। সকাল সকাল আনায়া মুখ ফুসকে কেনিতের অফিসে ফেরার কথাটা ইয়ানাকে বলে ফেলেছে। আর এতে শুরু হয়েছে ওর ঘ্যান ঘ্যান। আনায়া প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, বিধায় বলে দিয়েছে ভার্সিটি থেকে ফিরে এসে তাকে সঙ্গে করে অফিসে নিয়ে যাবে। আনায়া ভার্সিটির জন্য তৈরি হবে, এরই মাঝে শিকদার বাড়িতে হঠাৎ ইমনের আগমন। ইমনকে দেখে আনায়া কিছুটা অবাক হলো, কারণ ইমনের ফিরতে আরও কিছুদিন লাগার কথা ছিল, কিন্তু এখন দেখায় খুশি হলো। ইমনকে বসতে দিয়ে আয়ানা খেয়াল করলো যে ও আজ এমনি আসেনি, বরং হাতে কিছু গোলাপ ফুলের তোড়া আর ছোট একটি গিফট বক্সও রয়েছে। ইমন সেগুলো আয়ানাকে দিতেই আয়ানা বলল, ভাইয়া এসব কি? ইমন মুচকে এসে বলল, এসব আমি নই, তোমার বিলাতি জামাই পাঠিয়েছে। গিফটটা ও পাঠিয়েছে, আর ফুলগুলো আমাকে কিনে দিতে বলেছে। আয়ানা কিছুটা কপাল কুঁচকে বলল, হঠাৎ এইসব কেন? ইমন হেসে বলল, আজ আনায়া ম্যামের জন্মদিন, তাই। আনায়া কিছুটা অবাক হলো এটা শুনে। আজ যে তার জন্মদিন এটা তো তার মাথাতেও ছিল না। আর এদিকে রেহান সেই সুদূর থেকে তার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখল ইয়ানা মিটিমিটি করে হাসছে। তা দেখে আনায়া বলল, হাসছিস কেন? তুই না প্রতি বছর ঢং করে 12টা বাজতেই উইশ করিস, তা এই বছর কি হলো শুনি? ইয়ানা মুচকে এসে অকপটে বলল, এবছর তো বিলাতি দুলাভাইয়ের জন্য ছাড় দিয়েছি। বেচারা বিলাতি দুলাভাই কাল রাতে ফোন করে বলেছিল আমায় যেন এবার সবার আগে বার্থডে উইশটা সেই করতে পারে, আর সেই জন্যই তাকে সুযোগ করে দিতে হবে। আনায়া ভ্রু কুচকে তাকাতেই পাশ থেকে ইমন বলল, সরি বোন, তোমার বিলাতি জামাই এসব গিফট কাল রাত 12টার আগেই দিতে বলেছিল, আর ও তখনই তোমাকে উইশ করতো, কিন্তু আমার বাইরে থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছে, এই জন্য এসব দিতে পারিনি। আর এখন তোমাকে কোনো উইশ করতেও পারলাম না, কারণ এটা আমার শাস্তি, ঠিক সময়ে কাজ করতে পারিনি বলে। আনায়া কপাল কুচকে বলল, এসব কেমন ছেলে মানুষই কাজকর্ম? ওকে এসব করতে বলেছেটাকে? ওয়েট করেন, আমি এখনই ফোন করছি। ইমন আনায়ার ঝগড়া বাঁধানোর প্রস্তুতি দেখে সে অপ্রস্তুত সুরে বলল, আরে আনায়া! ইমন বলতে দেরি আর আনায়া রেহানকে ফোন করতে দেরি নেই। রেহানকে ফোন করতেই অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, হ্যাপি বার্থডে জান, গিফট পছন্দ হয়েছে? রাতে উইশ করতাম কিন্তু 2বার ফোন করে পাইনি, আর পরে ভাবলাম একেবারে গিফট দিয়েই উইশ করব। 1 মিনিট, আমার আগে তোমাকে আর কেউ উইশ করেনি তো? আনায়া এক নাগারে বলা কথাগুলো শুনে হালকা কপাল কুঁচকে বলল, না, কিন্তু এসব কি রেহান?
এসব কেন করতে গিয়েছিল আমি আগেও। রেহান আনায়াকে থামিয়ে বলল, তোমার ধমকাধমকি রাখো, আগে বলো গিফট পছন্দ হয়েছে কিনা। আনায়া নির্বিকারে বলল। এখনো খুলে দেখিনি। রেহান অবাক সুরে বলল, খুলে দেওয়ার আগে ফোন দিয়ে ঝাড়াঝাড়ি শুরু করে দিতে চাচ্ছ? এটা খুলে দেখার পর কি করবে কে জানে। কেন, কি পাঠিয়েছো তুমি? আনায়া কপাল কুঁচকে কথাটা বলতে বলতেই জিনিসটার গায়ে থেকে র্যাপিং পেপারটা সরাতেই পাশ থেকে ইয়ানা অবাক সুরে বলল। iPhone 15 Plus। ইয়ানার দিকে তাকিয়ে আনায়া আইফোনের বক্সটা দেখে গম্ভীর মুখে টেবিলের উপর রাখল। কণ্ঠস্বর গম্ভীর করে রেহানকে কিছু একটা বলতে যাবে, তার আগেই রেহান বলল। ফোন কি লাউডস্পিকারে? আনায়া নিজেকে দমিয়ে বলল, না, কেন? এটা শোনা মাত্রই রেহান তড়িৎ বলতে লাগলো। প্লিজ আমার সাথে আর রাগারাগি করবে না। তোমাকে আগে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি নেওনি। শুধু ফোন কেন, তুমি কোনো কিছুই নেওনি, কারণ তুমি এসব পছন্দ করো না। কিন্তু এখন কেন মানা করতে পারবে না? আমি এটা আমার বার্থডেতে গিফট হিসেবে পাঠিয়েছি, তো এখন তোমাকে নিতেই হবে। আনায়া কিছুক্ষণ গম্ভীর মুখে চুপ থেকে বলল। সবই ঠিক ছিল, কিন্তু এত দামি ফোন দিতে কে বলেছিল? রেহান হেসে বলল, আমি আমার বউকে যেন তেন বার্থডে গিফট দেবো নাকি? দিলে অবশ্যই বেস্ট কিছুই দেব। ও হ্যাঁ, আরেকটা জিনিসের কথা তো ভুলেই গিয়েছিলাম। ফোনটাকে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি সেটার সাথে কিন্তু একটা কাগজে চিঠিও আছে। একটু দেখো তো পেয়েছো কিনা। আনায়া খেয়াল করে গিফট পেপারটা হাতে নিয়ে দেখলো সেখানে একটা চিঠি ভাঁজ করে কস্টেপ দিয়ে আটকে রাখা। আনায়া ওই কস্টেপটা খুলতে খুলতে বলল। এটাতে আবার কি দিয়েছো? আনায়ার কথা শুনতে রেহান তৎক্ষণাৎ বলতে লাগলো। অনয়া অনয়া, এটা প্লিজ এখন খুলে পড়তে যেও না। রেহানের কথা শুনে আনায়া থেমে গিয়ে কপাল কুঁচকে বলল। কেন? ঠিক বুঝোই তো, হবু বইয়ের জন্য লিখেছি। আশেপাশে হয়তো আমার ভাসুর আর আমার শালিকারাও রয়েছে, তুমি ওটা একটু আলাদাভাবে পড়ে নিও। রেহানের কথা শুনে আনায়া কেশে একবার ডানে বামে তাকিয়ে ইমন আর ইয়ানাকে দেখে বলল। আছে। আচ্ছা শোনো, তোমাকে তো এখন ফোনে ঠিক মতন পাওয়াই যায় না, আর তুমি যখন ফ্রি থাকো তখন আমি ব্যস্ত। এখন একটু প্যারাতে আছি, তোমাকে আমি সময় করে রাতের দিকে ফোন করব, প্লিজ একটু লাইনে থাকো। রেহানের এই ছোট্ট আবদার শুনে আনায়া আর মানা করল না। রেহানের সাথে আরও কিছু সৌজন্যমূলক কথা বলা শেষে ওকে বিদায় দিয়ে ফোন রেখে দিল। ফোন রেখে দিতে তার দুপাশ থেকে ইয়ানা আর আনায়া চিৎকার করে তাকে জন্মদিনের উইশ করলো। সঙ্গে ইয়ানা ওকে একটা রিং আর ইমন একটা ঘড়ি উপহার দিল। আনায়াও হাসি মুখে সেসব গ্রহণ করলো। এরপর আবার আনায়ার নতুন ফোনে তার সিম সহ বাকি ডিটেলসগুলো অ্যাড করে আনায়াকে ফোনের খুঁটিনাটি বিষয়গুলো পৌঁছালো। সব শেষে যাওয়ার আগে ইয়ানার সাথে ইমনের কথাই লেগে গেল। ইমন যে এতদিন তার কাছ থেকে কিনিতের বিয়ে এর বিষয়টি গোপন করেছে, এটাই হলো মূল কারণ। এরপর ইমন তাকে কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করলেও শর্ত হিসেবে আজ তাকে কেনিতের সাথে দেখা করাতে হবে, এটাই ফাইনাল হয়। আনায়া আর ইমনও আর তর্ক না করে ওর শর্তে রাজি হয়ে যায়। বাকিটা কি হবে তা ইয়ানা নিজেই ওখানে গেলে পৌঁছে যাবে। কেনিত ইয়ানার সাথে তো দেখা করতে চাইবে না, এটা তো শিওর। বাকি নয় ওকে ওখান থেকে একটু ঘুরিয়ে আনলে তার তেমন কি সমস্যা হবে। আনায়া, ইয়ানা আর ইমন আজ তিনজনে মিলে একসাথে কেনিতের অফিসে যাবে। আনায়া আর ইনায়ার সাথে ইমনও ভাবলো আজ একটু দেখা করে যাবে পুরনো কলিগদের সাথে। সেই উদ্দেশ্যে দুজনকে সাথে নিয়ে আসা। ইনায়াকে যদি কেনিতের সাথে দেখা করানো যায় তবে তো ভালোই, আর তা না হলে কিছুই করার নেই। ইনায়া কেনিতের জন্য যতই পাগলামো করুক না কেন, ওর ইচ্ছে পূরণ না হলে নিশ্চয়ই কোনো সিন ক্রিয়েট করবে না। এমন মেয়ে অন্তত ইনায়া নয়। ইনায়ার পরনে সাদা রঙের এক সিম্পল গ্রাউন, বড় বড় চুলগুলো ফ্রান্স বিনুনি করা। এমনিতে ইনায়া কখনো প্রসাধনী জিনিস ইউজ করে না, কারণ তার ওসব মেকআপ করতে কখনোই ভালোও লাগে না, আবার তার এসবের প্রয়োজনও পড়ে না। ন্যাচারাল লুকে অসম্ভব সুন্দর লাগে ওকে। অন্যদিকে আনায়াও সিম্পল সাদা রঙের একটা লং কুর্তি আর সাধারণভাবেই পরিপাটি হয়ে এসেছে। চোখে মুখে কিছুটা ক্লান্তির ছাপের পাশাপাশি কিছুটা টেনশনও হচ্ছে। ইমন এসে পুরনো কলিগদের সাথে গল্প জুড়ে দিয়েছে।
এই জন্য আনায়া শুধু ইনায়াকে নিয়েই ওপরের ফ্লোরে চলে গেল কেনিতের সাথে আনায়াকে দেখা করাতে। আশেপাশে বিকেলের সময় ফুরিয়ে সন্ধ্যা হতে চলো। আনায়া প্রথমে ইনায়াকে কেনিতের খোঁজ নিতে গিয়ে জানতে পারল কেনিত এখনও আসেনি। সঙ্গে আবার এটাও বলল যে ওপরের ফ্লোরে কি কোনো একটা কাজ হয়েছে যা আনায়া এসে যেন সম্পূর্ণ করে ফেলে। এজন্য সে ইনায়াকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। ইরা, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আমি না আসা পর্যন্ত কিন্তু তুই এখানেই থাকবি। ইনায়াও বোনের কথায় খুশি মনে রাজি হয়ে গেল। এদিকে আনায়াও দেরি না করে নিজের কাজে চলে গেল। কিন্তু তার মাথার মধ্যে এখনও একটাই চিন্তা ঘুরছে যে সে কেনিতকে কি বলবে। এটা বলবে যে ওর বোন তার সাথে দেখা করতে এসেছে? এটা বললে কেনিত রাজি হবে নাকি এই কেনিত আবারও রেগে উল্টোপাল্টা রিয়াক্ট না করে বসে? আনায়া এসব বিড়বিড় করতে করতেই ওপরে চলে গেল। আর এদিকে বেচারি ইয়ানা একা একা রুমের মধ্যে থেকে বোর হতে লাগলো। মন তো তার ছটফট করছে কেনিত না আসা পর্যন্ত একবার পুরো অফিসটা ঘুরে দেখার, কিন্তু রুম থেকে বের হলে তো তার বোন রেগে আগুন পাখি হয়ে যাবে। আনায়া নিজের কাজ শেষ করে তার কেবিনে আসতেই চমকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো ইয়ানা রুমের কোথাও নেই। আনায়া মাথা হাত দিয়ে ভাবতে লাগলো এই মেয়ে আবার কোথায় গিয়েছে? আসার সময় তো আশেপাশে কোথাও নজরে পড়লো না। তবে কি নিচে? মনে মনে এসব ভেবেই তড়িৎ রুম থেকে বেরিয়ে আর ইনায়ার খোঁজ করতে যাওয়ার সুযোগ করে না। তার আগেই একজন এসে তাকে জানিয়ে গেল কেনিত নাকি চলে এসেছে আর এসেই তাকে ডেকেছে। আনায়া একটি ছোট দীর্ঘশ্বাস ফেলে কেনিতের কেবিনের দিকে এগোতে লাগলো। অথচ তার মন ছটফট করছে ইনায়ার খোঁজ দিতে। একবার ইমনকে ফোনে জানালে ভালো হতো, কিন্তু এটা ভাবার আগে খেয়াল করলো সে কেনিতের রুমের সামনে চলে এসেছে। বাধ্য হয়ে নিজের মনকে কিছুক্ষণ শান্ত করে সিদ্ধান্ত নিল কেনিতের সাথে দেখাটা করেই ইনায়াকে খুঁজতে যাবে। আর এটাও ভেবে নিল যে ইনায়াকে এবার পেলে সোজা ইমনের সাথে বাড়ি পাঠিয়ে দেবে আর মন মুখ মস্তিষ্ক থেকে এই কেনিতের নামটাই গায়েব করে দেবে। ওর সাথে দেখা করানো তো এখন বহু দূরের কথা। 2 মিনিট কোনো কিছুতে ধৈর্য নেই মেয়েটার। দিন দিন যেন উচ্ছন্নে যাচ্ছে। দরজা যেহেতু খোলাই ছিল তাই আনায়া সামান্য আওয়াজ করেই দরজা খুলে আওয়াজ করলো। ইয়েস। আনায়া উত্তর পাওয়া মাত্রই সম্পূর্ণ দরজা খুলে আবার পুনরায় চাপিয়ে দিয়ে সামনে তাকাতেই তার চোখ ছানা পড়া। আদৌ সে যা দেখছে এসব কি সত্যি নাকি তার ভ্রম? আনায়া চোখে মুখে অবাধ বিস্ময়। কেনিতের ডেস্কের একপাশে এক পা ফ্লোরে ভর দিয়ে উল্টো করে বসে রয়েছে আর কেনিতের পাশেই তার চেয়ারে বসে আনায়ার গুণধর বোন মনের সুখে চকলেট খাচ্ছে। আবার টেবিলের ওপরও কয়েক রকমের চকলেট সীমিত পরিসরে ছড়িয়ে রয়েছে। ইনায়াকে দেখে প্রচণ্ড হাসি খুশি মনে হচ্ছে, হয়তো কেনিতের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছিল। তবে আনায়া ভেতরে প্রবেশ করতেই চোখে মুখে প্রফুল্লতা নিয়ে বলল, আপু, তুমি এসেছো? ইনায়ার কথায় কেনিত পেছনের দিকে তাকিয়ে নির্বিকারে একবার আনায়াকে দেখে আবারও সামনের দিকে ইনায়ার দিকে তাকালো, তবে কোনো কিছু বলল না। এদিকে আনায়া এখনও নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। কি বলবে তাও বুঝে উঠতে পারছে না। তবু নিজেকে তটস্থ করে নরম সুরে বলল, ইনায়া, তুই এখানে আমাকে না জানিয়ে কখন? আমি জাস্ট রুম থেকে বেরিয়ে আশপাশটা ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ ভিকেকে দেখে ডাক দিলাম, তো পরে ভিকের সাথে এখানে এসেছি। প্লিজ আমাকে বকবে না। ইনায়া ওভাবেই বসে বসে চকলেট খেতে খেতে কথাগুলো বলল। ওর কথাবার্তা দেখেও আনায়া কিছুটা অবাক হলো। অন্যান্য সময় হলে ইনায়া নিশ্চিত তার কাছে এসে সরি বলে মানানোর চেষ্টা করত, কিন্তু এখন তো পুরো ভিন্ন কিছু দেখছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মনে কোনো ভয়টা নেই, আর থাকলেও সেটা কেনিতের সান্নিধ্যে উড়ে চলে গিয়েছে। মনে হচ্ছে যেন কেনিতি ওর প্রোটেক্ট করার জন্য বসে রয়েছে। আনায়া কিছু বলতে যাবে তার আগেই ইনায়ার পাশে ডেস্কে বসে থাকা কেনিত আনায়ার উদ্দেশ্যে বলল, তোমার বোন তোমাকে বকাও দাও? এটা শুনে ইনায়া যেন কিঞ্চিত আহ্লাদে সুরে বলল, শুধু কি আমাকে বকে? ইউ নো হোয়াট ভিকে, আমার সাথে সাথে রাত দিন তোমাকেও বকতে থাকে। আনায়ার যেন এটা শুনতেই মাথা গরম হয়ে গেল। এই মেয়েকে নিজের মায়ের পেটের বোনকে সিংহের মুখে ফেলতে চাচ্ছে। অন্যদিকে কেনিত আনায়ার দিকে তাকালো না, বরং
কিঞ্চিত বাঁকা মুচকি এসে বলল। আমাকে কি কি বলে বকে? ইনায়া যেন নিজের কথার ঝুলি নিয়ে বসার প্রস্তুতি নিল। উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো। কি বলে বকে না সেটা বলো। সব সময় বলতে থাকে তুমি নাকি আমাদের মতো ছোটোখাটো কচি কচি ছেলে মেয়ের মাথা খাচ্ছ, দিন দিন মাথার ভিতর তোমার নেশা ঢুকিয়ে দিচ্ছ। তুমি নাকি নিজেই একটা তার ছেঁড়া পাগল, সঙ্গে আমাদেরও নাকি তার ছেঁড়া পাগল বানিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, একটা সিক্রেট বলি, আপু কিন্তু তোমাকে ইদানিং তার তার ছেঁড়া বড় ভাই বলে থাকে। আমি কয়েকদিন এটা বলতে শুনেছি। ইনায়ার কথার মাঝে কেনিত কয়েকবার পেছনে ফিরে আনায়ার দিকে তাকিয়ে বাঁকা হেসেছে। আর এবার তার ছেঁড়া বড় ভাইয়ের কথা শুনে শেষবারের মতো আনায়ার দিকে ফিরে ভ্রু উঁচিয়ে বাঁকা হেসেছে। আনায়া বেচারি যেন এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। পারলে গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে কোচর। জানে না বাড়িতে গিয়ে ইয়ানার কি অবস্থা করবে, কিন্তু আপাতত নিজের অপ্রস্তুত আর অসহায় চেহারাটাকে স্বাভাবিক করতে হবে। তাই ইনায়াকে বলল। বোন আমার, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, ইমন ভাই ওয়েট করছে। আরও কি দেরি করার ইচ্ছা আছে তোমার? ইনায়ার যেন এবার বোনের কথার ধরন আর চেহারার ভঙ্গি দেখে কিছুটা ধ্যান ভাঙল। কি বলতে গিয়ে কত দূর বলে ফেলেছে কে জানে। তার এই বোন আজ তার কি অবস্থা করবে। তবুও যেন কেনিতের নেশা ছাড়ছে না। এতদিন পর নিজের স্বপ্ন পূরণ হয়েছে, আর এই উল্লাসে সে নিজেকেই ভুলে গিয়েছে। সঙ্গে আনায়া আসার আগে আরও যে কি কেনিতকে বলেছে সেসব জেনে তো তার বোন তার আগুনে ঝলসে দেবে। ইনায়া নিজেকে তটস্থ করে কেনিতের উদ্দেশ্যে বলল। আচ্ছা ভিকে, আমি বরং চলে যাই এখন, পরে কখনো সময় সুযোগ বুঝে আসবো। এই বলেই ইনায়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে নিলেই আবারও পাশে ফিরে কেনিতের দিকে তাকিয়ে বলল। ভিকে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? কেনিত ওর দিকে তাকিয়ে বলল। একটা অটোগ্রাফ দিবে, স্মৃতি হিসেবে রেখে দিব। কেনিত মুচকি হাসল, যার অর্থ বুঝে নিয়ে ইনায়া এখন কাগজ টাইপের কিছু খুঁজতে লাগলো। গাথির মতো আসার সময় কিছুই আনেনি, এখন কেনিত অটোগ্রাফটা দেবে কিসে? ইনায়া উপায় না পেয়ে কেনিতের দিকে ইনোসেন্ট চেহারা নিয়ে বলল। গাদির মতো কিছুই আনিনি, ইটস ওকে, এবার না হয় থাক, পরে কখনো সময় পেলে নিয়ে আসবো। ইনায়ার ইনোসেন্ট চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিত ইনায়াকে সামনের দিকে উদ্দেশ্য করে বলল। ইনায়া ওর কথা শুনে তড়িৎ কেনিতের ইশারা করা জিনিসটাকে নিয়ে এলো। গিটারটা অন্য কোনো ধাতুর, তবে নিচের স্টেজ অংশটুকু গাঢ় কালচে লাল রঙের কাঠের। সঙ্গে সামনে সোনালি স্টিল প্লেটের ওপর কেনিতের নাম লেখা। কেনিত ওটা হাতে নিয়ে উল্টিয়ে ডেস্কে থাকা একটা পেন দিয়ে নিচের অফ হোয়াইট অংশটায় আবারও নিজের নামে সাইন এঁকে দিল। এরপর সেটা ইনায়ার দিকে এগিয়ে দিতেই ইনায়া বিস্মিত হয়ে কেনিতের দিকে তাকালো আর বলল। এটা আমার জন্য? পছন্দ হয়েছে? ইনায়া প্রফুল্ল চিত্তে বলল। ভিকে, ইউ আর দ্য বেস্ট। আপু আমাকে বলেছিল তুমি নাকি অনেক রাগী, ভয়ঙ্কর, আমার সাথে নাকি তুমি কখনো দেখাই করবে না। কত শত ভয় দেখালো, অথচ তুমি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেনিথ নির্বিকারে বাঁকা হেসে বলল। ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট মাঝে মধ্যে বড়দের কথা বিশ্বাস করে নিতে হয়। চোখে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ইনায়া ওর কথায় কি বুঝলো জানা নেই, তবে সে খিলখিল করে হেসে ফেলল। সঙ্গে কেনিতের কাছ থেকে বিদায় নিয়ে আনায়ার কাছে গিয়ে বলল। চলো আপু, যাওয়া যাক। এদিকে আনায়া তো পুরো তবদা খেয়ে বসে আছে। কেনিতের এত ভালো রূপ দেখে সে নিজের মন প্রাণ আত্মা কোনটাকে বিশ্বাস করতে পারছে না যে এটাই সেই রাগী গম্ভীর কেনিত কিনা। একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে? সঙ্গে আবার ইনায়ার জন্য চকলেট, সাথে নিজের অ্যাওয়ার্ডটাও দিয়ে দিল। কীভাবে সম্ভব? এই লোকটি এত রহস্যময় কেন? এত কিছুর মাঝে আনায়াও কেনিতের সব কথাও ঠিকভাবে খেয়াল করেনি। করলে হয়তো তার সন্ধিয়ার মনে হুট করে নতুন সন্দেহ ঢুকে যেত। আনায়া নিজের বোনের ডাক শুনে নিজেকে তটস্থ করল। আপাতত নিজেকে স্বাভাবিক করাটা জরুরি। এই ইনায়াকে না হয় পরেও ঠিক করা যাবে।
তাই কিছুটা অপ্রস্তুত সুরেই বলল। চল। আনায়া আর ইনায়া দুজনেই চলে যেতে নিলেই পেছনে ঘুরে বসে থাকা কেনিত অমন অবস্থাতেই বলল। স্টপ। কেনিতের কণ্ঠস্বর শুনে আনায়া দুজনে কেনিতের দিকে তাকালো। কেনিত পেছনে ঘুরে তাকিয়ে বলল। ইনায়া, তুমি স্ট্রং গার্ল, রাইট? ইনায়া মাথা ঝাঁকিয়ে বলল। হুম। তবে নিচ পর্যন্ত নিশ্চয়ই একাই যেতে পারবে যদি কোনো প্রবলেম না থাকে। তোমার বোনের কাজ এখনো শেষ হয়নি, সো। ইনায়া হয়তো বাকিটা বুঝতে পেরে মুচকি হেসে বলল। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। আর আপু, তুমি মন দিয়ে কাজ করো। আমি তাহলে যাই। বাই বাই। ইনায়া তো নাচতে নাচতে চলে গেল। এদিকে আনায়া বলল মাইনকার চিপায়। হঠাৎ কেনিত কেন তাকে এখানে থাকতে বলল? কিছু আবার করবে না তো? তার সম্পর্কে যে আনায়া এত কিছু বলে তা শুনে তো এবার কিছু করাটাই স্বাভাবিক। নিশ্চয়ই এতক্ষণ ইনায়াকে ভুজুং ভাজাং বুঝিয়ে সব শুনেছে আর ভালো মানুষই রূপ ধরেছিল। এবার নিশ্চয়ই নিজের আসল চেহারা দেখাবে। কেনিত উল্টো দিকে ঘুরে বসে আর আনায়ার এদিকে টেনশনে অবস্থা নাজেহাল। এখন কি আদৌ তার কিছু করার আছে? ইচ্ছে করছে দুনিয়া থেকে চলে যেতে। শুধু শুধু এইসব আতঙ্কের দুনিয়ায় ফেসে গিয়েছে। তবুও আনায়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল। স্যার, কিছু করতে হবে। কেনিত আনায়ার দিকে নির্বিকারে তাকিয়ে বলল। হুম। এরপর সোজা ডেস্ক থেকে নেমে আনায়ার দিকে এগিয়ে আসতে লাগলো। আনায়া কেনিতের চেহারা ভঙ্গি দেখে কিছুই বুঝতে পারছে না। একদম স্বাভাবিক। একটু আগে যেমন বাঁকা হাসি আসছিল তেমন কিছু নেই। উল্টোপাল্টা চিন্তায় একবার ঢোক গিলল, কিন্তু কিছু বলল না। এদিকে ওরা একদম সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। হয়তো সেই নজর অনেক কিছুই বলছিল, তবে আনায়ার সেসব বোঝার সামর্থ্য হলো না। আনায়া ভেবেছিল কেনিত কিছু না করলেও কড়া কথা আজ শুনিয়ে ছাড়বে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টে আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শুধু বলল, কিছু না, জাস্ট লিভ নাও। কেনিত কথাটা বলেই আবারও উল্টো ফিরে ডেস্কের দিকে চলে গেলেও আনায়া বুঝলো না হঠাৎ এটা কি হলো। তাকে তো কিছুই বলো না, কিন্তু এখন যেহেতু চলে যেতেই বলেছে তবে এখানে থাকার কোনো মানে নেই। আপাতত এখান থেকে সরতে পারলেই হলো। আজ কেনিতের জন্য এক অপ্রত্যাশিত ঘটনা ঘটায় সে কিছুটা বিরক্ত হলো, তবে সহজে উল্টোপাল্টা কাজ করার লোক তো সে নয়। রুহির কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার যেন আধা জল খেয়ে এই কাজে নেমেছে। যে করেই হোক রুহির সন্তান তার পাওয়াই চাই। তাই তো আজ রাত 9টা নাগাদ হঠাৎ সে আর তার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ভিকের অফিসে হাজির। হুটহাট এমন ঘটনা ভিকের অফিসে খুব দুর্লভ বিষয়। কেনিতের সাথে দেখা করতে হলে আগে তার পারমিশন নিতে হয়। এছাড়া কেনিত এসব বিষয়ে কখনো নিজেকে জড়ায় না। বেশি প্রয়োজন হলে এইসব কাজ তার পিএর দায়িত্বে থাকে। কিন্তু আজ কিছুটা ভিন্ন ঘটনা ঘটেছে। হঠাৎ গার্ড কেনিতের ল্যান্ডলাইনে ফোন করে জানালো দুজন পুলিশ এসেছে সিভিল ড্রেসে। তার নিজেদের আইডি কার্ড দেখিয়েছে, কিন্তু গার্ড তাদের ভেতরে যাওয়ার পারমিশন না দিলেও তারা কেনিতের সাথে দেখা না করে যেতে রাজি নয়। কেনিত বিষয়টি নিয়ে ঘাবড়ালো না, বরং বিরক্তিতে কিছুটা কপাল কুঁচকাল। সঙ্গে গার্ডকেও বলল তাদের যেন ভেতরে আসতে দেওয়া হয়। যেহেতু অফিসের সকল এমপ্লয়ীদের ফোন নাম্বার কেনিতের কাছে রয়েছে, তাই কেবিন গার্ডের ফোন রেখেই আনায়াকে ফোন করলো। এই মুহূর্তে ওকে রুহির কেবিন থেকে কিছু ফাইল আনার জন্য সঙ্গে কেনিতের সঙ্গে থাকতেও হবে তাই। কিন্তু কয়েকবার ফোন দিয়েও যখন আনায়ার ফোন ব্যস্ত দেখালো তখনই হঠাৎ কপাল কুঁচকে গিয়ে মেজাজটা কিছুটা বিগড়ে গেল। এমন কি কথা বলছে যে তার ফোনটাই ধরতে পারছে না, চোখে দেখে না নাকি? কেনিতের চোখ মুখ গম্ভীর হলো। সে রুম থেকে বেরিয়ে আনায়ার রুমের দিকে অগ্রসর হতে নিলেই দুজন লোকের কণ্ঠস্বর শুনে আর সামনে এগোতে পারল না। কেনিত রুম থেকে বেরিয়ে যেই না দরজাটা অতিক্রম করেছে, অমনি পাশ থেকে এক মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর শোনা গেল। কি মিস্টার ভিকে আমাদের আসতে বলে এখন নিজেই পালিয়ে যাচ্ছে? কেনিত ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে পাশে তাকালো। এরপর সম্পূর্ণভাবে সেই দুজন লোকের দিকে ঘুরে ঘাড় কিঞ্চিত কাত করে থাকা অবস্থাতেই বাঁকা হেসে বলল, আমার অফিস থেকে আমিই পালাবো? পুলিশ ইন্সপেক্টর আহসান, আই এম রাইট? লোকটি কিঞ্চিত হেসে বলল, আপনার মতো এত বড় মাপের মানুষ আমার নাম জানে, এটাই তো অনেক।
কিন্তু আমার প্রফেশন তো এতটুকুতেই খুশি নয়। তাহলে চলুন, যে কাজে এসেছি তা আগে সম্পূর্ণ করি। লোকটি তাচ্ছিল্যের সাথে বলা কথাগুলো শুনে কেনিত মুচকি এসে বলল, এই প্রফেশনের ধৈর্যটা খুব ম্যাটার করে। এত অধৈর্য হলে চলবে? এই বলেই কেনিত আবারও নিজের রুমের দিকে অগ্রসর হলো। তবে যেতে যেতে একবার এক হাতে আবারও আনায়াকে কল করলো, কিন্তু লাভ হলো না। আপনার তো দিনের বেলায় দেখাই মেলে না, এজন্য শেষমেশ রাতে আসতে হলো। চেয়ারে বসতে সামনে পায়ের ওপর পা তুলে নির্বিকারে বসে রুবিক্স কিউব ঘোরাতে থাকা কেনিতের উদ্দেশ্যে কথাগুলো পুলিশ অফিসার আহসান বলল। তবে তার কথার উত্তরে কেনিত শুধু মুচকি হাসল। তা দেখে লোকটি কিছুক্ষণ নীরব থাকার পর চোখ মুখ গম্ভীর করে বলল, আপনার অফিসেরই এমপ্লয় রুহি, তাকে চেনেন তো? না চেনার কি রয়েছে? যাক, ভালো কথা, শুনে খুশি হলাম। তা সে যে নিখোঁজ, এটাও নিশ্চয়ই জানেন। হুম। কেনিতের আনমনে রুবিক্স কিউব ঘোরানো দেখে লোকটির বিরক্ত লাগলো, কিন্তু বাধ্য হয়ে সব সহ্য করলেও এবার কিছুটা কড়া কণ্ঠেই বলল, তার খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করেছিলেন? না মানে আপনার অফিসেরই একজন আপনার এমপ্লয় এভাবে নিখোঁজ, তার খোঁজ খবর। আহসানের কথা শেষ হওয়ার আগেই কেনিত অকপটে বলল, পুলিশ অফিসারদের কমন সেন্স যে এমন তা জানা ছিল না। সাধারণ এক এমপ্লয়ের খোঁজ নিতে শেষে আমার কাছে। কেনিতে তাচ্ছিল যেন লোকটির গায়ে লাগলো না, বরং কেনিতের এত অ্যাটিটিউড তার সহ্য হলো না। তবু কিছু ভেবে একটা মুচকি এসে বলল, কি আর করি বলুন? আপনাদের মতো বড় মাপের মানুষদের মতো তো আর বড় মাপের ব্রেন নেই। আমরা ছোটখাটো ব্রেন নিয়ে চলা মানুষজন। তাই আপনার কাছে এসেছিলাম, যদি আপনার সান্নিধ্য সে আমাদের ছোট ব্রেনটা যদি আরেকটু বড় হয়ে যায়। আহসানের মতো কেনিতেরও এই লোকটিকে বিরক্ত লাগছে। সাধারণ অফিসারের চেয়ে একটু বেশি ইচড়ে পাকা টাইপের, কিন্তু এইসব বিষয়ে রিয়েক্ট করার লোক কেনিত তো নয়। খুব ঠান্ডা মাথাতেই এসব ছোটোখাটো বিষয়কে সামলে নিতে হয়। কেনিতকে কিছু বলছে না বিধায় লোকটি বলল, রুহিকে লাশ দেখতে পাওয়া যায় শহরের নামকরা সেই লাভলি নাইট ক্লাবে। রুহি প্রায় এসব জায়গায় যাওয়া আসা করত। অন্যান্য দিনের চেয়ে সেদিন রুহি অনেকটা আগে নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে। তবে সে সেদিন একা ছিল না, তার সাথে এক বড়সড় দেহের গড়নের কালো ড্রেস পরা ছদ্মবেশী লোকও ছিল। দেখতে নাকি অনেকটা আপনারই মতো। আমি নিজে এসব বলছি না, সেখানে আধমাতাল হয়ে থাকা লোকের কথা অনুযায়ী বানানো স্কেচ থেকে বলছি। শুধু একটা স্কেচ নয়, কয়েকটা স্কেচ থেকে একই রকম ছবি পেয়েছি। আহসান এবার হেসে কথাগুলো বলা শেষ করে কেনিতের সামনে ডেস্কের ওপর কিছু স্কেচ করা আঁকা ছবির কাগজ রাখলো। ছবিতে একটি মেয়ে আর কেনিতের মতো বলিষ্ঠদের একজন লোককে দেখা যাচ্ছে। যদিও রুহির চেহারা স্পষ্ট হলো, তার পাশে থাকা লোকটিকে সম্পূর্ণ মাস্ক ক্যাপ দিয়ে ঢাকা। শারীরিক গঠন ব্যতীত চেহারা বোঝার কোনো উপায় নেই। কেনিত আবারও হাসলো। সঙ্গে কেনিত এবার নিজের রুবিক্স কিউবটা ঘোরানো বাদ দিয়ে আহসানের দিকে তাকালো এবং মুচকি হেসে বলতে লাগলো, যেখানে রক স্টার ভিকের এক কনসার্টে যেতে পারাটাই কারো কাছে ভাগ্যের বিষয়, সেখানে এই ভিকেই কিনা শহরের ওই লো ক্লাস নাইট ক্লাবে যাবে। রেডিকিউলাস। কেনিত এই ইগো অ্যাটিটিউড বরাবরের মতোই লোকটির পছন্দ হলো না। তবু মুচকি হেসে বলল, এটা আপনি না হলে তো অন্য কেউ হবে। ভালো করে দেখুন তো, কোনোভাবে লোকটাকে চিনতে পারেন কিনা। কেনিত কিঞ্চিত বাঁকা হেসে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সময় নষ্ট করাটা আমার পছন্দ নয়। আর জাস্ট 5 মিনিট সময় দেব, বাকিটা। লোকটি চোখ মুখ কঠিন করে বলল, অফিসে থাকা মিস রুহির সকল ডিটেলস চাই। কেনিত নির্বিকারে বলল, আচ্ছা, পসিবল নয়। কেন পসিবল নয় মিস্টার ভিকে? কারণ সেসব এখনো গোছানো নেই। লোকটি হেসে বলল, নতুন করে কিছু অ্যাড করে গুছিয়ে দেবেন নাকি, যেন আমাদের চোখ এড়িয়ে অনেক কিছুই গায়েব হয়ে যায়। লোকটির কথা শুনে কেনিত শুধু মুচকি হাসল, তবে কিছুই বলল না। যে কারণে আহসান এবার তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমরা সকল ইনফরমেশন নিয়ে যাব। আপনি আপনার লোকদের বলুন যা যা গোছানো তা যেন গুছিয়ে আমাদের সব কিছু দিয়ে দেয়।
কেনিতের চেহারা এবার কিছুটা গাম্ভীর্যের ছাপ দেখা গেল। কিছুটা তাচ্ছিল্য আর রাগী কণ্ঠে এক ভ্রু উঁচিয়ে বলল, এখানের আসার আগে আমার সম্পর্কে কিছুটা হলেও জেনে আসা উচিত ছিল। এই সুযোগ সবাই পায় না, আর যে একবার পেয়ে যায় সে দ্বিতীয়বার সুযোগ পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কেনিথের উপর জোর খাটিয়ে কোনো লাভ নেই। উল্টো এই দুঃসাহসিকতা করলে তার পরিমাণ মোটেও ভালো হয় না। আহসানের সাথে কেনিতের সংলাপ আর বেশি দূর এগোলো না। কেনিতের কথা মতো 5 মিনিট সময় পেরিয়ে যেতেই আহসান আর তার অ্যাসিস্ট্যান্টকে কেনিত খানিকটা তাচ্ছিল্যের সাথে চলে যেতে বলেছে। আর তারাও কেনিতের এত ইগো অ্যাটিটিউড সহ্য না করে গম্ভীর মুখে অফিস থেকে চলে যায়। দুজনে চলে যেতেই কেনিত সেই অতি পরিচিত নম্বরে ফোন করলো। মুহূর্তেই ওপাশ থেকে কোনো আওয়াজ আসার পূর্বেই কেনিত বলল, পুলিশ ইন্সপেক্টর আহসান হক। নামটা শুনতেই ওপাশ থেকে কিছু সময় নিয়ে তড়িঘড়ি করে কেউ বলল, বস, ইনি তো পোস্টিং হয়ে আপনার ওখানে নতুন এসেছি। আগে রাজশাহীতে ছিল, কিছু করেছে নাকি? কেনিত সেসব কথায় পাত্তা না দিয়ে অকপটে বলল, এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখো, যদি আগের কিংবা বর্তমানে কোনো ভেজাল করে থাকে তবে শেষ করে দে। দেশের মধ্যে এত সুন্দর কিডদের থাকার প্রয়োজন নেই। আর যদি সত্যি উত্তম পুরুষ হয়ে নিজের প্রফেশনের প্রতি দরদি হয়ে থাকে তবে শেষ করার প্রয়োজন নেই। শুধু মিস্টার রেহানের মতো দুদিন পর একটা বড় অ্যাক্সিডেন্ট করিয়ে বছরখানেকের জন্য হসপিটালে থাকার ব্যবস্থা করে দে। ঠিক দুদিন পরই, কিন্তু এখনই করার কোনো প্রয়োজন নেই, তাহলে নতুন করে আবার সন্দেহের উৎপত্তি হবে। অপর প্রান্তের লোকটা সামান্য ঢোক গেল। মাঝে মধ্যে তার নিজেকে দোষারোপ করতে ইচ্ছে করে। কোন আক্কেলে যে এই কেনিতের সঙ্গ ধরেছিল কে জানে। মৃত্যুর আগ পর্যন্ত এখন এই সঙ্গ ছাড়তেও পারবে না। এই চিন্তা করলে মৃত্যু তার এমনিতেই নিশ্চিত করে ছাড়বে কেনিত। কেনিতের কথা শেষে শুধু ছোট করে এইটুকুই বলল, ওকে বস, যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। রাতের বেলায় অফিসের অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছে। আর এদিকে নিজের কেবিনে বসে বসে আনায়া সেই কখন থেকে রেহানের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা বলেছিল, আর এখন অডিও কলে। ফোন সম্পর্কে ধারণা যতটা কম তার চেয়ে বেশি রেহানের সাথে কথা বলাতে আত্মসক থাকায় কেনিতে যে তাকে কতবার ফোন দিয়েছে এতে তার হুঁশই নেই। এদিকে কেনিতের মেজাজ মোটেও কমেনি। নিজের কেবিন থেকে বের হয়ে আশেপাশে তাকাতে দেখল অনেকেই বাড়ি চলে গিয়েছে। আশপাশ থেকে নজর সরিয়ে কেনিতের নজর সরাসরি আয়নার কেবিনের দিকেই পড়ল। কেনিত বড়সড় পা ফেলে সেখানে গিয়ে দেখল দরজা চাপিয়ে রাখা, আর ভেতর থেকে হেসে কথা বলার আওয়াজ আসছে। কেনিত মুহূর্তেই কপালটা কুঁচকে ফেলল, কিন্তু সে সরাসরি ভেতরে প্রবেশ না করে দুবার দরজায় নক করল, কিন্তু কোনো কাজ হলো না। উল্টো ভেতর থেকে আনায়ার হেসে হেসে কথা বলার আওয়াজগুলো শুনতে পেয়ে মেজাজ আরও বিগড়ে গেল। কেনিত শেষবারের মতন আরেকবার দরজায় নক করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাধ্য হয়ে তৎক্ষণাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তার নজর পড়ল দূরে জানালার কাছে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে থাকা আনায়ার দিকে। আনায়া জানালার দিকে ফিরে থাকায় ও আর কেনিতকে প্রথমে দেখতে পেল না। এদিকে কেনিতের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তার আর বুঝতে বাকি নেই যে আনায়া রেহানের সাথেই এতক্ষণ ধরে কথা বলছে, আর এজন্যই দিন দুনিয়া ভরে এখানে পড়ে রয়েছে। কেনিত দরজাটা সজোরে লাগিয়ে লক করে দিতেই আনায়া শব্দ শুনে চমকে পেছনে ফিরে তাকালো। কেনিতের এমন রূপ দেখে আনায়া হঠাৎ অনেকটাই চমকে উঠল। তড়িৎ ফোনটা কানে ধরে নিচু স্বরে বলল, রেহান, আমি একটু পরে ফোন করছি। এই বলে কল কেটে দিয়ে সোজা কেনিতের দিকে তড়িঘড়ি করে এগিয়ে এসে অপ্রস্তুত সুরে বলল, স্যার, কিছু হয়েছে আপনাকে এমন? কেনিত আনায়ার দিকে তীক্ষ্ণ নজর ফেলে বলল, জাস্ট চেক ইউর ফোন। আনায়ার মস্তিষ্কে কথাটার অর্থ বুঝতেই অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে নিজের ফোন চেক করতে লাগলো। সে কি চেক করবে প্রথমে না বুঝতে পারলো, হুট করে কল লিস্টটা চেক করতেই গলা শুকিয়ে গেল। এতবার কেনিত তাকে ফোন করেছে, অথচ আনায়া একটুও টের পায়নি। এমনি এমনি তো কেনিত তাকে ফোন করবে না, নিশ্চিত কোনো ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন সে কি করবে? আনায়া ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কেনিতে বলল, এটা কাজ করার জায়গা, কারণ এটা অফিস, কোনো কমিউনিটি সেন্টার নয়। আনায়া কেনিতের কথায় ঢোক গেল। অন্যদিকে কেনিত
তীক্ষ্ণ সুরে আবারও বলল, আমি এখানে কাউকে বসে বসে থাকার জন্য নিজের পিএ বানাইনি। অফিসের এমপ্লয়ি নিখোঁজ হওয়ার জন্য পুলিশকে জবাবদিহি করার কাজটা আমার নয়। এই সব কিছু হ্যান্ডেল করার দায়িত্বটা ভিকের পিএকে করতে হয়। আর যদি সেটা না পারে তো এখানে তার কাজের কোনো প্রয়োজন নেই। কেনিট ডেস্কের পাশে দাঁড়িয়ে আর এটা বলতে না বলতেই কেনিট ডেস্কে থাকা গ্লাসের পেন হোল্ডারটা হাতে নিয়ে কাচের ডেস্কটায় সজোরে আঘাত করতে সেটা তো ভাঙলো, সঙ্গে ততক্ষণে কিছু কাচের টুকরো ঢুকে গিয়ে হাতের তালুর বিভিন্ন অংশ কেটে গেল। হঠাৎ এমন কিছু যে কেনিত করবে তা আনায়া বিন্দুমাত্রও বুঝতে পারেনি। সে তো এটাও বুঝতে পারছে না কেনিত আসলে কিসের কথা বলছে। হঠাৎ এখানে পুলিশ আসলো কখন? যদিও কেনিতের রাগ আনায়ার বিয়ে হওয়া সত্ত্বেও ঠিকমতো কাজ করেনি এই কারণে নয়, বরং অন্য কিছুও রয়েছে। কেনিতের হাত শক্ত করে মুঠো করে রাখায় রক্ত যেন আরও চুয়ে চুয়ে গ্লাসের টেবিলটার ওপর পড়ছে। আনায়া হঠাৎ এমন কিছু দেখে বিচলিত হলো। এমনিতেও তার হালকা পাতলা হিমোফোবিয়া রয়েছে। হুট করে একটু বেশি রক্ত দেখে ফেলে মস্তিষ্ক নাড়াচাড়া দিয়ে ওঠে। যদিও বিষয়টি খুব গুরুতর নয়, আনায়া সবসময় এসব বিষয়কে ম্যানেজ করে নেয়, তাই খুব একটা সমস্যা না হলেও এক নাগারে রক্তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলে তার গা গুলাতে শুরু করে। আনায়া কেনিতের অমন অবস্থা দেখে তড়িঘড়ি করে কেনিতের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে চাইলে কেনিত বাধা দিল। যদিও আনায়াও কনফিউজ সে কি করবে, তবুও কিছুটা জোর করে হাত ধরে পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কেনিতের মুষ্টি করা হাত পরিষ্কার করতে লাগলো আর অনুনয় করে বলতে থাকলো, স্যার সরি, আমি সত্যি কিছু বুঝতে পারিনি। প্লিজ হাতটা এভাবে মুষ্টি বেঁধে রাখবেন না, তাহলে আরো বেশি ব্লাড বের হবে। কাচের টুকরোগুলো পরিষ্কার করা হয়নি, এভাবে মুষ্টি করে রাখলে তো ওসব ভেতরে ঢুকে যাবে। আনায়া বারবার কেনিতের দিকে আর ওর হাতের দিকে তাকিয়ে কাজ করছে আর তড়িঘড়ি কথাগুলো বলছে। যদিও কেনিতের নজর সম্পূর্ণ নিচের দিকে না, সে আনায়ার দিকে তাকাচ্ছে না নিজের হাতের দিকে, শুধু একধানে আনায়ার কথা শুনে যাচ্ছে। স্যার আই এম রিয়েলি সরি, আর কখনো এমন ভুল করব না। আমি রেহানের সাথে, আমার ফিয়ান্সের সাথে। এবার আনায়া সম্পূর্ণ কথাটুকু শেষ হলো না, তার আগেই কেনিত এমন এক কাজ করে বসলো যে আনায়া দুঃস্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। আনায়া মুহূর্তেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। মস্তিষ্কের সব কিছু যেন গরমিল হয়ে গেল। আনায়া কেনিতের হাতের রক্ত পরিষ্কার করতে করতেই কথাগুলো বলছিল। হঠাৎ রিহান আর ফিয়ান্সের কথা বলতে যেন সেটা তার কাল হলো। কেনিত ঠিক ওই মুহূর্তে নিজের বলিষ্ঠ বাম হাত দিয়ে আনার পিঠে হাত দিয়ে আঁকড়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অন্যদিকে তার রক্তমাখা ডান হাত দিয়ে আনায়ার মাথার পেছনে চুলের অংশটুকু শক্ত করে হাত ছড়িয়ে আঁকড়ে ধরে ততক্ষণে নিজের কাছে নিয়ে এসে দুই ওষ্ঠকে মিলিত করল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আনায়া কিছুই বুঝতে পারে না। কেনিত যত সহজেই খুব দ্রুত আঁকড়ে ধরেছিল, ঠিক তত দ্রুতই আবারও এক পৈশাচিক কাজ করে আনায়াকে ছেড়ে দিল। পৈশাচিক এই কারণে বলা হলো কেননা আনায়াকে কেনিত ছেড়ে দিতেই সে বিস্মিত চোখে কেনিতকে দেখতে দেখতে তার হাত দিয়ে তার ঠোঁট ছোঁয়ালে কিছু তরল পদার্থ নিজের আঙুলের ডগায় অনুভব করতে লাগলো। সঙ্গে ধীরে ধীরে মস্তিষ্ক ঠিকভাবে সক্রিয় হতেই নিজের ওষ্ঠে ব্যথা অনুভব করলো। তার যেন মনে হচ্ছে এই মুহূর্তেই এক নিকৃষ্ট জানোয়ার তার ওষ্ঠকে ছিঁড়ে খুঁড়ে দেওয়ার পরিকল্পনায় ছিল। আনায়া কেনিতের দিক থেকে চোখ সরিয়ে নিজের কাঁপতে থাকা আঙুলের ডগায় লেগে থাকা রক্তগুলো একবার দেখে নিয়ে আবারও কেনিতের দিকে বিস্মিত নজরে তাকাতেই দেখতে পেল কেনিত নিজের কাঁধ খানিকটা বাঁকা করে বাঁকা হেসে বলল, আশা করি বার্থডে গিফটটা পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে মাই ব্লাড। ভিকে হঠাৎ এক অল্প বয়সী কণ্ঠস্বর শুনে কেনিত কিঞ্চিত কপাল কুঁচকে পেছনে তাকালো। তাকিয়েই এক হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে থাকা অল্প বয়সী মেয়েকে দেখল। তড়িৎ মনে করতে চাইল মেয়েটাকে কি তার পরিচিত। এরই মাঝে সাদা গ্রাউন্ড পরা মেয়েটা বিস্মিত চেহারা নিয়ে তার দিকে এগিয়ে এলো। কেনিত কয়েক পা এগিয়ে গিয়ে অকপটে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? সাধারণত কেনি তেমন কাউকে তার আশেপাশে দেখলে পাত্তা দেয় না, হয়তোবা অন্য কেউ হলে এতক্ষণে তাকেও পাত্তা না দিয়ে নিজের কাজে চলে যেত। কিন্তু এবার এমন কিছুই না করে আগ্রহ নিয়ে মেয়েটির নাম জিজ্ঞেস করতেই মেয়েটি মুচকি হেসে বলল, আমি ইনায়া, ইনায়া শিকদার ইরা। কেনিত কিছু মুহূর্ত এক নাগারে ইনায়াকে দেখে কিঞ্চিত মুচকি হাসল। এরপর ইনায়ার উদ্দেশ্যে বলল, তুমি এখানে কিভাবে?
যদিও এর উত্তরটা কেনিতের জানা, তবে তার উদ্দেশ্য কিছু ভিন্ন। তোমার বিয়ে? আপনার বিয়ে? ইটস ওকে, তুমি করেই বলতে পারো। ইনায়া খুশি হয়ে মুচকি হেসে ফেলল। তোমার বিয়ে আনায়া শিকদারের ছোট বোন আমি। ও বোনের সাথে বেড়াতে এসেছো? আবার না, আমি তোমার অনেক বড় ফ্যান, আর আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। এটা আমার লাইফের ড্রিম ছিল, যা আজ পূরণ হয়ে গিয়েছে। ইয়াহু! বলেই খুশিতে চোখ মুখ কিঞ্চিত খিচে ফেলল। ইনায়া রুম থেকে বেরিয়ে আশেপাশে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে চারপাশ দেখছিল। এরই মাঝে কেনিত অফিসে এসে নিজের কেবিনের দিকে যেতে নিলেই হঠাৎ ইনায়ার নজরে পড়ে কেনিত। আর মুহূর্তেই পেছন থেকে আন্দাজে চিনতে পেরে কেনিতকে ডাক দেয়। এরপর কেনিত ওকে নিজের কেবিনে নিয়ে এসে স্টাফকে ডেকে কিছু চকলেটের ব্যবস্থা করতে বলে। এরপর ওর থেকে ধীরে ধীরে অনেক কিছুই শুনতে থাকে, বিশেষ করে আনায়া আর তার বাবার সম্পর্কে। ইনায়া তো এমন সঙ্গ পেয়ে দিন দুনিয়া ভুলে যাওয়ার মতন অবস্থা। কেনিত এক লাইন জিজ্ঞেস করলে ইনায়া 10 লাইন বলে দিয়েছে। কেনিত এক পর্যায়ে নানান জিজ্ঞাসা করতে গিয়ে আনায়া আর রেহানের সম্পর্কেও অনেক কিছু জানিয়ে দেয়। বিশেষ করে সকালবেলায় রেহানের পাঠানো আইফোন, সঙ্গে ফুলের তোড়া, আবার আনায়ার প্রতি রেহানের কেয়ারিং বিহেভিয়ার। মোটামুটি সব কিছুই বলেছে কেনিতকে। যদিও এসব জানার পর কেনিতের মাথায় অনেক কিছুই চলছিল, কিন্তু এখনই সে কোনো পদক্ষেপ নিতে চায়নি। কিন্তু শেষমেশ হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে আনায়ার সাথে অমন অপ্রত্যাশিত কাজ করে নিজের রাগ ঝেড়ে দেয়। আনায়া ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে দেখতে চাইল। হঠাৎ অমন অপ্রত্যাশিত ঘটনা আর রক্ত দেখে তার মস্তিষ্ক আর সক্রিয় থাকতে পারেনি। মুহূর্তেই নিজের আঙুলের ডগা রক্ত দেখতে দেখতে মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। আনায়া সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যেতে নিলেই কেনিত কিছুটা অবাক হয়ে আনায়াকে ধরে টান দিতে নিলেই আনায়া ওর বুকের উপর পড়ে যায়। কেনিত ভেবেছিল আনায়া হয়তো অনেকটাই বিস্মিত হবে, এরপর হয়তো যে কোনো একটা পদক্ষেপ নেবে, নয়তো শকড হয়ে কিছুই করবে না। কিন্তু এভাবে সেন্সলেস হয়ে যাওয়াতে কেনিত কিঞ্চিত কপাল কুঁচকে ভাবতে লাগলো, হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? ও কি একটু বেশি শকড হয়ে গিয়েছে? পরক্ষণেই কেনিতের কিছু একটা মনে পড়ে মুচকি এসে বলিষ্ঠ হাতে নিজের সাথে আগলে রাখা আনায়ার অচেতন চেহারার দিকে তাকিয়ে বলল, হোয়াট এ কম্বিনেশন আমাদের। আমি যেটাকে ভালোবাসি ও সেটাকেই ভয় পাই। হিমোফোবিয়া। শেষের শব্দটি বিড়বিড় করে বলে আবারও কিঞ্চিত ঠোঁট কামড়ে কেনিত হাসল। আনার যে হিমোফোবিয়া আছে সেটা কেনিতের জানা ছিল, কিন্তু বিষয়টি ততটা গুরুতর আর অনেক দিনের পুরনো বিষয় হওয়ায় কেনিতের সেভাবে খেয়াল ছিল না। কেনিত আর দেরি না করে আনায়াকে পাজা করে নিয়ে রুমে থাকা সোফার ওপর শুইয়ে দিল। এরপর কেবিনের ভেতরে থাকা ফার্স্ট এড বক্স নিয়ে এসে আনায়ার মুখের কাছে হাঁটু গেড়ে বসল। এরপর অল্প করে তুলো নিয়ে তাতে হালকা মেডিসিন লাগিয়ে আনায়ার ঠোঁটের বাম অংশে বিস্তৃতভাবে কেটে যাওয়া জায়গাটায় লেগে থাকা রক্ত ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতেই কেনিত খেয়াল করলো গোলাপি ঠোঁটের প্রায় অর্ধেকটা কেমন যেন কালচে বর্ণের হয়ে যাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে ক্ষত জায়গাটায় বুলিয়ে দিতে লাগলো। আর অপলকভাবে একবার আনায়ার অচেতন চেহারাকে দেখছে তো একবার তার ঠোঁটকে। এভাবেই কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিত মৃদু স্বরে বলল, এসব কিছু তুই নিজেই নিজের ভাগ্যে টেনে এনেছিস, নয়তো আমি তো সব কিছুই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এবার আর তেমন কিছুই হচ্ছে না। ভুল যখন করেই ফেলেছিস তার ফলাফল তো এখন সারা জীবন ভোগ করতেই হবে। প্রায় অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আনায়া জ্ঞান ফিরলে সে ধীরে ধীরে চোখ খুলে তার সামনে কেনিতের চেহারা স্পষ্ট হতে নিলেই আনায়া পূর্ববর্তী ঘটনাগুলো মনে করতে চাইল। কিছুক্ষণ আগে ঠিক কী হয়েছিল তা মস্তিষ্কে নাড়াচাড়া দিতেই আনায়া তড়িৎ চমকে বসে পড়ল। অন্যদিকে কেনিত নির্বিকারভাবে ওভাবেই হাঁটু গেড়ে বসে বসে আনায়াকে দেখছিল, কিন্তু আনায়া জ্ঞান ফিরে চমকে উঠে বসল। কেনিতের মাঝে নড়চড় হলো না। সে বিস্মিত চোখে তাকিয়ে থাকা আনায়ার দিকে নির্বিকারে তাকিয়ে রইল। এদিকে আনায়া একটু আগের ঘটনাটা
নিশ্চিত হওয়ার জন্য দ্রুত নিজের ঠোঁটে হাত দিতেই ব্যথার চোটে কিঞ্চিত কেঁপে উঠল। এরপর দ্রুত কেনিতের নিস্তব্ধ চেহারার দিকে ভয়ার্থ আর রাগে কণ্ঠে বলতে লাগলো, কে আপনি? এমনটা কেন করলেন আমার সাথে? আপনি আপনি এতটা জঘন্য কাজ কিভাবে করলেন? আপনি আমার সাথে কোন সাহসে আপনি এই কাজ করলেন? আমি জানতাম আপনি সবার থেকে আলাদা, স্বাভাবিক নন আপনি। এই জন্য আপনার সব কাজকেই নিজের বড় ভাইয়ের মতো ভেবেছি। তবে এটা কেমন অসভ্যতা ছিল? আনেহা শেষের কথাগুলো কিছুটা চেঁচিয়ে রাগান্বিত সুরে বলল, যেন ভেতরে ভেতরে তার রাগ ক্রমান্বয়ে বেড়ে উঠছে। আনায়ার এহেন অবস্থা দেখে কিঞ্চিত হেসে বলল, একটু আস্তে, চেঁচামেচি আমার পছন্দ নয়। আনায়া যেন নিজের রাগান্বিত কণ্ঠস্বরকে আরেকটু কঠোর করে রাগে ফুঁসতে লাগলো। সঙ্গে রাগের দরুন দাঁত খিচে বলল, আপনি যেটা করেছেন এর পরেও আপনি বলছেন চেঁচামেচি আপনার পছন্দ নয়। এটা তো ফার্স্ট কিছু নয়। সরুন আপনি আমার সামনে থেকে। আমাকে যেতে দিন, নয়তো আমি চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে জানিয়ে দিব যে আপনি কত বড় মুখোশধারী জানোয়ার। আনায়ার কথা শুনে কেনিত হেসে বলল, পুরো অফিসের প্রত্যেকটা রুমই সাউন্ড প্রুফ, আর এই রুমের দরজাও কিন্তু লাগানো। আনায়া এটা শুনতেই নিজেকে তটস্থ করলো। নিজের রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, কেন এমন অসভ্যতাম করলেন? কোন অধিকারে করলেন এমন কাজ, নিজেকে এক নিকৃষ্ট মানবের পরিচয় দিতে? হুম, আমি কিছুই করতে চাইনি, তুই নিজে বাধ্য করেছিস আমায়। শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুই নিজেই দায়ী। আর অধিকারের কথা বললে সেটা আমার কাছে, আমি চাইলে। কেনিতের বাকি কথাটুকু সম্পূর্ণ করার আর সুযোগ হল না। তার আগেই শক্তপোক্ত এক চরের আঘাত এসে তার গালের ওপর পড়ল। সেই সঙ্গেই কেনিত চোখ মুখ শক্ত করে আনায়ার দিকে তাকালো। অন্যদিকে আনায়া নিজের এই কাজে একটুও বিস্মিত নয়। অন্যান্য সময়ের মতো হলে হয়তো তার মাঝে আতঙ্ক কাজ করত, তেমন কোনো কিছুরই আভাস আর এখন নেই। আনায়ার চোখ মুখও শক্তপোক্ত করে রাগান্বিত চোখে কেনিতকে দেখে যাচ্ছে। তখনই কেনিত অকপটে বলতে লাগলো, হিসেব অনুযায়ী এই চটটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু এই নিয়ে তুই দুইবার ঠিক একই ভুল করলি। কেনিতের কথায় হঠাৎ আনায়ার সেদিন কনসার্টের রাতে কেনিতকে চর মারার কথাটা মনে পড়ল। কিন্তু সে যেমনটা ভেবে রেখেছিল বিষয়টি যেদিন কেনিত জানতে পারবে সেই মেয়েটা আসলে সেদিন নিশ্চয়ই কেনিত কী করবে এই ভেবেই নিজের 12-13টা বেজে যাবে। অথচ এই মুহূর্তে তার কিছুই মনে হচ্ছে না। উল্টো খেপে গিয়ে বলল, আপনি এতটা খারাপ? সেই ঘটনার এই শোধ নিলেন আজ, তাই না? আর কি বললেন আপনি? আমি ভুল করেছি? আমি মোটেও কোনো ভুল করিনি। সেদিনও আমি ঠিক করেছিলাম, আজও আমি ঠিক করেছি, কারণ এসব আপনার প্রাপ্য ছিল। কেনিত আনায়ার কথা শুনে মুচকি এসে বলল, আমি মোটেও সেই ঘটনার শোধ নেইনি। আমি যদি সত্যি কিছু করতে চাইতাম তবে আজ তুই এখানে জ্যান্ত থাকতে পারতি না। তখনই বলেছিলাম এটা জাস্ট তোর বার্থডে গিফট ছিল। প্রেমিক আশিকদের মতো বার্থডেতে ফোন, জুয়েলারি, ফ্লাওয়ার দেওয়ার মতো নর্মাল জিনিস তুই কখনো আমার কাছে পাবি না। কেনিত মানে অবশ্যই সেটা ইউনিকই হবে। আনায়া কেনিতের কথাগুলোকে নিজের মস্তিষ্কে বিশ্লেষণ করতে চাইল। তার শুধু এটাই মনে হচ্ছে এই ভিকে মোটেও কোনো স্বাভাবিক লোক নয়, এর নিশ্চয়ই কোনো আলাদা উদ্দেশ্য রয়েছে। তাই অনেকটাই নিজের কণ্ঠস্বরকে কঠোর করে বলল, কি চাই আপনার? আপনি ঠিক কোন উদ্দেশ্যে আমার জীবনে এসেছেন বলবেন প্লিজ? কেনিত এবার হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর তার কেটে যাওয়া হাতের দিকে তাকিয়ে দেখল জায়গাটা পরিষ্কার করা হয়নি। সঙ্গে ছড়িয়ে ছিটে থাকা রক্তগুলো অনেকটা শুকিয়ে যেতে শুরু করেছে। তার দিকে শক্ত চোখে তাকিয়ে সোফায় বসে থাকা আনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসল কেনিত। এরপর তার সেই কাটা হাতটাকেই আনায়ার দিকে এগিয়ে আনায়ার কাঁধের পাশে সোফার হাতলে ভর দিয়ে আনায়ার দিকে নিজেকে অগ্রসর করল। একটা সময় পর আনায়ার কঠোর চেহারার ঠিক সামনাসামনি নিজের মুখটাকে এগিয়ে নিয়ে গিয়ে অকপটে বলতে লাগলো, চাই তো আমি অনেক কিছুই, কিন্তু আমি যা যা চাই তা কি তুই দিতে পারবি? আনায়া উত্তরে কিছুই বলল না, বরং চোখ মুখ শক্ত করে একইভাবে কেনিতের দিকে তাকিয়ে রইল। কেনিত আজ তার এত কাছে থাকার পরও তার মাঝে কোনো সংকোচ কিংবা ভয়ের বিন্দুমাত্র আভাস নেই। শুধু তার সামনে থাকা লোকটির প্রতি প্রতিনিয়ত তীব্র ঘৃণা, রাগ আর ক্ষোভ জন্মাচ্ছে। এরই মাঝে কেনিত নিজের চোখ মুখ শক্ত করে
গাম্ভীর্যের সঙ্গে বলল, পারবি না তো। জানি তো তুই কিছুই ফিরিয়ে দিতে পারবি না, কারণ তুই তো শুধু কেড়ে নিতে জানিস। আমার সর্বস্ব কেড়ে নেওয়ার পেছনে শুধু তুইই দায়ী। যদিও আনায়া এই কথার অর্থ বুঝল না, আর সে বুঝতেও চাইল না। এই লোকটিকে তার জাস্ট অসহ্য লাগছে। মনে হচ্ছে একে শেষ করে দিতে পারলে শান্তি। আনায়া চোখ মুখ খানিকটা খিচে কেনিথকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করল, কারণ তার সামান্য ধাক্কায় কেনিতের কিছুই হলো না। কেনিত যেহেতু আনায়াকে এক হাতের সাহায্যে আবদ্ধ করে রেখেছিল, তাই আনায়া অন্য পাশ দিয়ে সহজেই বসা থেকে উঠে এসে বেরিয়ে এলো। কেনিত চাইলে অবশ্য আনায়াকে সহজেই আটকাতে পারত, কিন্তু এমনটা সে করল না। বরং কেনিতও সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আনায়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এইদিকে আনায়া প্রথমে আর এক মুহূর্তও দেরি না করে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। পুনরায় ফুরে এসে কেনিতের সামনে এসে দাঁড়াতেই কেনিত মুচকি হেসে বলল, কি হলো, আরও কিছু চাই নাকি? আনায়া ঠিকই কেনিতের কথার উদ্দেশ্য বুঝল, তবে সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অকপটে বলতে লাগলো, আমি রিজাইন করতে চাই, আর এক মুহূর্তের এখানে থাকার ইচ্ছে নেই আমার। কেনিত আনায়ার কথা শুনে আবারও মুচকি হাসল। এরপর ঘাড়টাকে কিঞ্চিত কাত করে বলতে লাগলো, তারা মাই ব্লাড, এভাবে বোকার মতো কথা বলতে নেই। বাড়িতে অসুস্থ বাবা, ছোট বোন রয়েছে। এখন এই জবটা ছেড়ে দিলে তাদের যথাযথ দেখভাল করবি কিভাবে? আর তোর সো কল্ড ইমন ভাই নিশ্চয়ই তোকে জয়েনিং লেটারটা পড়িয়েই সাইন করিয়েছিল। যদি এমনটা হয় তবে তোর তো জানার কথা যে এই অফিসের যে কোনো সেক্টর থেকে কেউ 6 মাসের আগে রিজাইন করতে পারবে না। সঙ্গে স্বইচ্ছায় রিজাইন করতে হলে তার পরিবর্তে অন্য কাউকে সেই পজিশনে বসিয়ে যেতে হবে। আর এসব কেউ না মানলে তাকে অর্ধশত কোটি টাকা নয়তো 5 বছরের কারাদণ্ড হবে। আনায়া কেনিতের এসব কথা এবার প্রায় অনেকটাই বিস্মিত হয়ে বলল, এগুলো আবার কেমন নিয়ম? এসবের মানেই বা কি? আমি এসব মানি না। আমাকে তো এসব আগে কেউই বলেনি। তবে এগুলো এটুকু বলেই আনায়া থেমে গিয়ে অফিসের প্রথম দিনের কথা ভাবতে লাগলো। সেই দিন ইমন তাকে দিয়ে অনেকগুলো ফাইলে সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু এইসব বিষয়ে তো কিছুই বলেনি। আনায়া চোখে মুখে যেমন বিস্ময়, তেমনিও হঠাৎ অনেকটাই ঘাবড়ে গিয়েছে। যা দেখে কেনিত ওর দিকে কিছুদূর অগ্রসর হয়ে দুজনে মাঝে খানিকটা দূরত্ব কমিয়ে মুচকি হেসে বলল, এসব হলো ধোঁকা। তোর সো কল্ড ইমন ভাই তোকে এখানে ফাঁসিয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। ওকে খুব বেশি চালাক তো বলবো না, তবে তুই যে মস্ত বড় গাধি এটা শিওর। তোর আশেপাশে সবাই তোকে ধোঁকা দিয়েছে রে। তারা মনে হয় তোর জীবনের ব্যাড টাইম চলছে, যা তোর বাকি পুরো জীবনটাতেও একইভাবে চলতে থাকবে। কথা শেষ করে কেনিত মজার সঙ্গে সহানুভূতির সূর্যকে আনায়ার দিকে চেয়ে মুচকি হাসল। অন্যদিকে আনায়ার গলায় কাটার মতো বিঁধছে, মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই কেনিত নামক খারাপ লোকটির সামনে মোটেও দুর্বল হওয়া যাবে না। আনায়া তীক্ষ্ণ কণ্ঠে কেনিতের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার কপালে কি আছে না আছে সেটা আপনার ভাবতে হবে না। আর আমার বাড়িতে যে অসুস্থ বাবা রয়েছে এটা নিশ্চয়ই ইনায়া বলেছে। ওকে তো আমি পরে দেখে নিব। তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনি আমার এই নাম কি করে জানেন? আমি তার মানে ভুল ছিলাম না। সেদিন সত্যি আপনি আমাকে তারা নামই ডেকেছিলেন। এই নাম শুধু আমার ফ্যামিলির কিছু মানুষ ছাড়া কেউই জানে না। আপনি কি ইনায়া পর্যন্ত জানে না? তাহলে বলুন আপনি কিভাবে জানেন আমার এই নামটা? কেনিত আনায়ার দিকে আরও কিছুটা এগিয়ে এলো। এবার আনায়া আর তার মাঝে দূরত্বটা অনেকটাই ক্ষীণ। কেনিত আনায়ার রাগে লাল হয়ে যাওয়া ফর্সা গালের দিকে চেয়ে রইল। এরপর অমায়িক মুচকি এসে বলল, আমি কি সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হতে পারি না? কেনিত কথা বলতে বলতে আনায়া গালে নিজের হাত ছোঁয়াতে চাইলে আনায়া কেনিতের কথাকে গুরুত্ব না দিয়ে কেনিতের থেকে দূরে পেছনের দিকে সরে গেল। কেনিতও নিজের হাত গুছিয়ে নিল মুচকি হেসে। এদিকে আনায়ার আর কোনো কিছু শোনার ইচ্ছে নেই। প্রচণ্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিতের ওপর। সে সব কিছু সহ্য করতে রাজি ছিল, কিন্তু এমন নোংরামও সে কোনো কিছুতেই আর সহ্য করতে পারবে না। আনায়া কেনিতের হাস্যজ্জ্বল চেহারার দিকে কটমট করে ঘৃণার দৃষ্টিতে ক্ষণিকের জন্য তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হলে
তা দেখে কেনিত মুচকি এসে বলল, তারা মাই ব্লাড, একটু সময়টাও তো দেখ। এত রাতে একা একা কিভাবে যাবি? আনায়া কেনিথের দিকে ফিরে তাকিয়ে বলল, আমি জাহান্নামে যাই তাতে আপনার কি? আপনাকে তো আমি পরে অবশ্যই দেখে নিব। অফিসের সবাইকে 11টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর 12টা বাজতে এখনো আরেকটু সময় আছে, চাইলে দেখে নিতে পারিস। জন্মদিনের জন্য তো এটুকু ছাড় দিতেই পারি। বলেই কেনিত আনায়ার দিকে এক চোখ মেরে ইশারা করলো। আনায়া যেন কেনিতের কথার উদ্দেশ্য আর এসব দেখে আরেক দফায় রেগে গেল। এত হাইপার হওয়ার কিছু নেই, আমি বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসছি। 2-3 দিন একটু ভেবে চিন্তে রেস্ট নিয়ে আবার কাজে চলে আসিস। এছাড়া তোর আর কিছু করারও নেই। আপনাকে বলে দিতে হবে না আমি কি করব আর না করব, আর আমি একাই যেতে পারবো। আপনার মতো নিকৃষ্ট মানবের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে কি তোর সোকল্ড ইমন ভাইকে ডাকবি? সে তোকে এমন এক জায়গায় ফাঁসিয়ে দিয়েছে, নাকি পুরো রাস্তায় একা একাই যাবি? দেখিস কিন্তু রাস্তায় যেন আবার আলতু ফালতু লোকের খপ্পরে না পড়ে যাস। কেনিত কিন্তু আবার তখন হিরোদের মতো মাঝ রাস্তায় গিয়ে ফাইট করে ওদের থেকে তোকে বাঁচাতে যাবে না। আর যাই হোক, ওরা আপনার চেয়ে ভালোই হবে। কেনিত আনায়ার কথা শুনে হেসে ফেলল। সিরিয়াসলি? আমি তো তেমন কিছুই করলাম না, তার আগেই আমাকে ওদের চেয়ে নিম্ন স্তরে বসিয়ে দিলি। এক্সপিরিয়েন্স আছে নাকি? অবশ্য থাকতেও পারে। তোর আশিকের সাথে ভিডিও স্ক্রিনে কিসমিস খেতে খারাপ লাগে না, কিন্তু আমি কিছু করলেই খারাপ হয়ে যাই। বাহ, ব্যাপারটা ফিল্মের হিরো আর ভিলেনের মতো হয়ে গেল, তাই না? আনায়া আর কিছুই বলল না, নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রাখার চেষ্টা করল। সঙ্গে কেনিতের কথা শুনে সেই রাতের কথা মনে পড়ে গেল, যেদিন ইমন আর আনায়া মাঝপথ অতিক্রমের পর গাড়িতে হুট করে কেনিতকে দেখেছিল। তার মানে সে যখন ভিডিও কলে কথা বলছিল তখন কেনিত সব কিছুই পেছন থেকে দেখেছিল। এই লোকের সাথে আর কথা বাড়ানোর মতো বিন্দুমাত্র আগ্রহ আর নেই। প্রচণ্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিতের ওপর। একটা মানুষ এতটা জঘন্য হয়েও কীভাবে এভাবে মুখোশধারী হয়ে সবার আইডল হয়ে যায় তা আনায়া ভেবে কুল পায় না। আনায়া কেনিতকে অনেকটা অগ্রাহ্য করে রুম থেকে আবারও বেরিয়ে যেতেই অগ্রসর হলেই পেছন থেকে কেনিতের আরও কিছু কথা শুনে আনায়া থমকে পেছনে তাকালো। আপাতত আর জেদ করিস না, তোর নিজের সাথে কিছু না হলেও পরবর্তীতে আবার যেন মিস্টার রেহানের সাথে কিছু না হয়ে যায়। বেচারা এমনিতে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট থেকে প্রাণ নিয়ে বেঁচে গিয়েছে। নেক্সট টাইম কিন্তু এমনটা নাও হতে পারে। দেখা গেল এবার সদস্যটা উপরে চলে। কেনিত আনায়ার বিস্মিত চেহারা দেখে এতটুকু বলেই থেমে গেল। ও খুব ভালো করেই জানতো এমনটাই হবে। এদিকে মুহূর্তেই আনায়া ফিরে এসে কেনিতের একদম মুখোমুখি হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ কেনিতের বাঁকা হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকার পর দাঁত মুখ খিচিয়ে কেনিতের কালো টি শার্টের গলার কাছের অংশগুলো 2 হাত দিয়ে জোরে হাতের মুঠো করে টেনে ধরল। এরপর তীব্র রাগান্বিত, তীক্ষ্ণ আর বিস্মিত কণ্ঠে বলতে লাগলো, রেহানের অ্যাক্সিডেন্ট তার মানে পুরোটাই আপনার জন্য হয়েছে? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট নয়, বরং আপনার নোংরা পরিকল্পনা। কেনিত আনায়ার কাঁদো কাঁদো রাগে চেহারার দিকে তাকিয়ে মুচকি আসলো। সঙ্গে সঙ্গে তার এক হাত দিয়ে আনায়ার কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে একবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে মুচকি হেসে বলতে লাগলো, তো পরপুরুষের সাথে এত মেলামেশা সহ্য হচ্ছিল না, তাই একটুও ট্রেলার দেখিয়েছি। তুই চাইলে পুরো পিকচারটাও রেডি করে ফেলতে পারি। আনায়া এটা শুনে আর কিছুই বলল না। সে কেনিতের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে। কেনিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার মতো চিন্তাভাবনা তার মাথায় আসছে না। তার এক চেহারায় একই সাথে রাগ, ক্ষোভ, ভয়, বিস্ময়, আতঙ্ক সব কিছুই বিরাজ করছে। আনায়া সত্যিই বুঝতে পারছে না সে ঠিক কী করবে। এটা সে কোন জাহান্নামে পড়ে গেল সে নিজেও জানে না। তার মস্তিষ্কে এখন আর কিছু ভাবারও সামর্থ্য হারিয়ে ফেলছে। তবে এতটুকু ঠিকই বুঝতে পারছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুক্তি পেতে হবে, নয়তো তার জীবনের পাশাপাশি তার পরিবারও ছাড়খাড় করে দেবে এই লোক। সাই সাই করে গাড়ি ছুটে চলেছে, আর সেই গাড়ির মাঝে নির্বিকারে স্টিয়ারিং ঘুরিয়ে ফিরিয়ে গাড়ি চালাচ্ছে কেনিত। তার পাশেই আটসাট হয়ে বসে রয়েছে আনায়া, চোখে মুখে নানান চিন্তার ছাপ। সঙ্গে পাশে থাকা লোকটার প্রতি প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিজের ভাগ্যের প্রতিও তার প্রচণ্ড তাচ্ছিল্য করতে ইচ্ছে হচ্ছে। তার জীবনটা এমন না হয়ে
আর 5টা স্বাভাবিক মেয়ের মতো হতে পারতো না? অল্প বয়সেই মাকে হারিয়েছে, আবার বাবাও বেশি দিন না যেতেই এত অসুস্থ হয়ে পড়ল। সঙ্গে ছোট বোনটাকেও ঠিকভাবে মানুষ করার দায়িত্ব। এসব নিয়ে আগে কখনো আফসোস করতে ইচ্ছে না হলেও এখন প্রচুর আফসোস হচ্ছে নিজের ভাগ্য নিয়ে।